ইলার্ন বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। ইলার্ন বেঙ্গল চ্যানেলের আমার আজকে প্রথম ভিডিও, এবং আমি তোমাদের জুলজির ক্লাস নেব বলেছিলাম, যেহেতু তাই প্রপার জুলজি জুলজি অনার্সের তো অনেক কিছু টপিক আছে, তার মধ্যে প্রপার জুলজি দিয়ে আমি আজকে আমার ক্লাসটা স্টার্ট করব। প্রপার জুলজির যে টপিক সেটা হচ্ছে ইনভার্টিব্রেট জুলজি বা ভার্টিব্রেট জুলজি। এগুলো হচ্ছে প্রপার, মানে একদম পার্টিকুলারলি এটা হচ্ছে ভার্টিব্রেট জুলজি বা ইনভার্টিব্রেট জুলজি, যেটা সেটা প্রপারলি হচ্ছে তোমার জুলজি। বাকি সবই জুলজির মধ্যে, কিন্তু যেগুলো বায়োলজির অন্য ফিল্ডে গেলেও হতে পারবে, কিন্তু এই জিনিসগুলো শুধুমাত্র জুলজি যারা পড়ে তারাই একমাত্র পড়াশোনা করে। তাই, এবং ইউটিউবেও আমি যা দেখেছি মোটামুটি এই টপিক সম্বন্ধে সেরকম খুব একটা ভিডিও নেই আর কি। তাই ভাবলাম যে এইটা নিয়ে প্রথম তো ভিডিওটা করা যাক, এই টপিকগুলো নিয়েই। যেহেতু এই টপিকগুলোর ভিডিও সেরকম ইউটিউবে নেই, তাই ইনভার্টিব্রেট জুলজি আমি যেটা আজকে ইন্ট্রোডাকশন করাবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ পরিফেরা। ঠিক আছে, পরিফেরা একটা গ্রুপ অফ অ্যানিমেলস। সেই অ্যানিমেল গ্রুপটার কী কী ক্লাসিফিকেশন আছে, কী কী ক্যারেক্টার আছে, কি আছে না আছে, সেইগুলো নিয়ে আমি পড়াশোনা করব। দেখা যাক কি কি আছে। আচ্ছা, দেখো, পরিফেরা বলতে আমরা ছোটবেলায় যে 11-12 পড়েছিলাম স্পঞ্জের সম্বন্ধে বিভিন্ন ক্যারেক্টার পড়েছিলাম, বা স্পঞ্জের একটা স্ট্রাকচারও আমরা পড়েছিলাম, যে স্পঞ্জের শরীরে কি কি থাকে। এখানে স্পঞ্জগুলো জেনারেলি তোমার এই গ্রুপের মধ্যে পড়ে, পরিফেরা গ্রুপের মধ্যে পড়ে। এবং এই পরিফেরা গ্রুপে কি কি ক্যারেক্টার আছে, কি ক্লাসিফিকেশন আছে, সেইগুলোই আমার জানার বিষয়। দেখা যাক। পরিফেরা বলতে দেখো, পরিফেরা টার্মটার মধ্যে একটা মানে অর্থ আছে, যেটার মানেটা কি হচ্ছে না, পরিস মিন হচ্ছে পোর, আর ফেরার কথা হচ্ছে টু বিয়ার। মানে যে সমস্ত অ্যানিমেল কিংডম বা অ্যানিমেলস, যে সমস্ত অ্যানিমেলসগুলো কি হচ্ছে, তাদের শরীরে পোর বিয়ার করে। পোর বলতে ছিদ্র, ঠিক আছে, ছিদ্র থাকে, যাদের শরীরে ছিদ্র ছিদ্র জিনিস থাকে, সেগুলো হচ্ছে তোমার পরিফেরা। তার মানে হচ্ছে পরিফেরা মানে, সো দ্য নেম পরিফেরা রেফার্স টু দ্য স্পিসিস উইথ মেনি সারফেস ওপেনিং অফ দ্য বডি। ঠিক আছে, মানে তার শরীরে অনেকগুলো সারফেস ওপেনিং আছে। ঠিক আছে, ওপেনিং বলতে এখানে পোর, ছিদ্র, ছোট ছোট ছিদ্র থাকা মানেই সেটা তার ওপেনিং থাকা। তো এখানে দেখো একটা নিচে ছবি দেওয়া আছে, সেই ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছি না, ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ছোট ছোট ছিদ্র দেখো দেখা যাচ্ছে তার শরীরে, যেগুলো কি বলা হচ্ছে, পোর বলা হচ্ছে। তার মানে শরীরে একাধিক বলাই আছে যে মেনি সারফেস ওপেনিং অফ দ্য বডি। তার মানে তোমার এই কথাটা এখানে ফুলফিল হচ্ছে, যে যেটা বলা হয়েছে সেটা সত্যি। এটা একটা এক্সাম্পল পরিফেরার, এটা পরে আমরা দেখবো আবার। দেখা যাক ডেফিনেশনটা কিরকম। ডেফিনেশন এখানে বিএসসিতে জেনারেলি পরিফেরার ডেফিনেশন তোমাকে কখনোই পরীক্ষাতে দেবে না, কিন্তু ডেফিনেশনটা পড়ে রাখা দরকার এই জন্যই, কারণ ডেফিনেশনটা জানলে আমি তার ক্যারেক্টারগুলো অনেকগুলো জানতে পারবো, বা ক্যারেক্টারগুলো মনে থাকবে যদি ডেফিনেশনটা জানা থাকে। যেমন, the phylum, which includes multicellular diploblastic invertebrates with ostia, osculum, and paragastric cavity, mesenchyme, choanocyte, canal systems, and mesenchyme, is called porifera. মানে জাস্ট এখানে ডেফিনেশন বলতে তার মধ্যে কি কি ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলোকে আমরা ধরে ধরে জাস্ট লিখে দিয়েছি যে এই ক্যারেক্টারগুলো আমার পাওয়া যায়, তাই এটাকে আমি পরিফেরা বলবো, যে ফাইলামে। ঠিক আছে, the phylum which includes the multicellular diploblastic invertebrates, multicellular মানে অনেকগুলো সেল থাকবে সেখানে, more than one cell। ঠিক আছে, অবশ্যই জানি যত অ্যানিমাল কিংডম আছে সবগুলোই মাল্টিসেলুলার, একমাত্র একটাই আছে যেটা হচ্ছে ইউনিসেলুলার, সেটাও আমরা পরে পড়বো। এবং এটা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। ঠিক আছে, তার মানে দুটো তার লেয়ার আছে, মেমব্রেনের দুটো লেয়ার। ইনভার্টিব্রেটস উইথ অস্টিয়া, অস্কিউলাম, এগুলো তো শরীরের এক একটা পার্টস। ঠিক আছে, বডির এক একটা পার্টস, অস্টিয়া, অস্কিউলাম, প্যারাগ্যাস্ট্রিক ক্যাভিটি, মেসেনকাইম, কোয়ানোসাইট, ক্যানাল সিস্টেম অ্যান্ড মেসেনকাইম। এই ক্যারেক্টারগুলোর এক একটা শর্ট কোশ্চেন পরীক্ষাতে আসে, যেগুলো আমি পরের ক্লাসে এগুলো ডিসকাস করব, বা পরের ক্লাসে এগুলো পিডিএফ নোটস অলরেডি প্রোভাইড করে দেবো। যেটা হচ্ছে কি, অস্টিয়া কি, অস্কিউলিয়াম কি, এগুলো এক একটা কিন্তু শর্ট কোশ্চেন আছে, 1 নম্বর বা 2 নম্বরের শর্ট কোশ্চেন। হোয়াট ইজ অস্টিয়া, হোয়াট ইজ অস্কিউলিয়াম, হোয়াট ইজ মেসেনকাইম, হোয়াট ইজ কোয়ানোসাইট সেল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যেমন ক্যানাল সিস্টেমটা আছে, ক্যানাল সিস্টেম
সেরকম এখানে অত ডিটেলসে নেই। দেখা যাক পরের কি হয়। পরের জিনিসগুলো হচ্ছে কি না, ক্যারেক্টার্স। ঠিক আছে, ক্যারেক্টার্স এর মধ্যে কি কি আসছে, ক্যারেক্টার্স বলতে এখানে পরিফেরার ক্যারেক্টার। ঠিক আছে, পরিফেরা যে একটা কিংডম, ফাইলাম, সেই ফাইলামের কি কি ক্যারেক্টার হতে পারে সেগুলোই আমরা এখানে দেখব। ঠিক আছে, তার মধ্যে জেনারেল ক্যারেক্টার্স, জেনারেল বলতে এগুলো কোনো খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়, এগুলো জাস্ট জেনারেল, জেনে রাখার জন্য, পরীক্ষার জন্য এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট নয়। আহ, তার মধ্যে কি হচ্ছে সিমেট্রি। সিমেট্রি কি আছে, তার রেডিয়াল হতে পারে অথবা না কিছু নয়, আগে রেডিয়াল সিমেট্রিটা জেনারেলি হয়। হ্যাবিটেট, হ্যাবিটেট আমরা সবাই জানি এগুলো মোটামুটি অ্যাকোয়াটিক অ্যানিমেল, এবং এগুলো ফ্রেশ ওয়াটার এবং মেরিন ওয়াটার দু ধরনের ওয়াটারই পাওয়া যায়। ঠিক আছে, এই দুটো তোমার জাস্ট জেনারেল ক্যারেক্টার জেনে রাখা, মানে জেনে রাখা দরকার। এরপর হচ্ছে আইডেন্টিফাইং ক্যারেক্টার, যেগুলো হচ্ছে মেন জিনিস। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু ওই জেনারেল ক্যারেক্টার লিখতে দেবে না, যা লিখতে দেবে কি আইডেন্টিফাইং ক্যারেক্টার। এবং যদি নাও বলে দেই, যদি এরকমও কোশ্চেন করে যে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পরিফেরা, ফাইলাম পরিফেরা, তখন তুমি কিন্তু কখনোই জেনারেল ক্যারেক্টারগুলো লিখে টাইম নষ্ট করতে যাবে না, কারণ এগুলোই তোমাকে কোনো নাম্বার দেবে না। ঠিক আছে, তাহলে সেখানে আমাকে কি লিখতে হবে, আইডেন্টিফাইং ক্যারেক্টারগুলো। ক্যারেক্টার লিখতে বললাম মানে সেখানে আইডেন্টিফাইং ক্যারেক্টার লিখতে হবে। আইডেন্টিফাইং ক্যারেক্টার কিরকম, মানে যে ক্যারেক্টারগুলো দেখে আমি সেই অ্যানিমেলটাকে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, অনেক রকমের ক্যারেক্টার থাকবে, কিন্তু অনেক ক্যারেক্টার আছে যেগুলো অন্যান্য অ্যানিমেলস এর মধ্যেও আছে, তাহলে আমি সেটা দেখে নিশ্চয়ই তাকে আইডি করতে পারবো না বা আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে আমার কাছে ইউনিক ক্যারেক্টার লিখতে হবে। ঠিক আছে, যেগুলো আর অন্য কোনো অ্যানিমেলে পাওয়া যায় না। যেমন দেখুন, জার্ম লেয়ার, ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে জার্ম লেয়ার। জার্ম লেয়ারের মধ্যে দেখো দে আর ডিপ্লোব্লাস্টিক। জার্ম লেয়ার কিরকম না, ডিপ্লোব্লাস্টিক, দুটো ব্লাস্ট থাকে। ঠিক আছে, ডিপ্লোব্লাস্ট হ্যাভিং অনলি একটোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এদের কিন্তু কোনো মেসোডার্ম থাকে না, বাকি অ্যানিমেলসদের কিন্তু মেসোডার্মটাও থাকে। ঠিক আছে, ইন বিটুইন দেম দেয়ার ইজ এ জিলাটেনিয়াস লেয়ার দ্যাট ইজ কল্ড মেসেনকাইম। ঠিক আছে, তাহলে এই একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে একটা জিলাটেনিয়াস লেয়ার, মানে জেলি টাইপের, অ্যাকচুয়ালি জেলিটেনিয়াস বলতে জেলি জেলি লাইক স্ট্রাকচার, সেটাকে বলা হয় মেসেনকাইম। অ্যাকচুয়ালি এখানে মেসোডার্মের পরিবর্তে মেসেনকাইম আছে। মেসোডার্মটা এখনো মানে পুরোপুরিভাবে ম্যাচিওর হয়নি, ইমম্যাচিওর মেসোডার্ম, যেটাকে আমরা মেসেনকাইম বলবো। ঠিক আছে, নেক্সট ক্যারেক্টার কি হচ্ছে না, স্পিকিউলস। এটা খুব ভাইটাল ক্যারেক্টার পরিফেরার, মানে এটাই সব থেকে ভাইটাল ক্যারেক্টার বলতে পারেন। স্পিকিউলস কিরকম, ইট ইজ মেড আপ অফ ক্যালসিয়াম এবং সিলিকা। স্পিকিউলস বলতে কাঁটা কাঁটা, আমরা জানি সবাই কাঁটার মতো জিনিস। হ্যাঁ, যেটা কি হচ্ছে থাকবে পরিফেরার শরীরে, এবং সেটা ক্যালসিয়াম দিয়ে তৈরি হতে পারে অথবা সিলিকা দিয়ে তৈরি হতে পারে। ঠিক আছে, ক্যালসিয়াম দিয়ে বা সিলিকা দিয়ে তৈরি হতে পারে। থার্ড ক্যারেক্টার কি হচ্ছে না, ক্যানাল সিস্টেম। ক্যানাল সিস্টেমটা আমরা ছোটবেলায় পড়েছি সবাই স্পঞ্জের, সেটাই এখানে জানবো না। ওয়েল ডেভেলপড ক্যানাল সিস্টেম প্রেজেন্ট উইথ হোয়াট, তার ওয়েল ডেভেলপড তো অবশ্যই, কিরকম না, ওয়াটার এন্টার্স ইন্টু দ্য বডি থ্রু অস্টিয়া অ্যান্ড গোজ আউট থ্রু অস্কিউলাম। ঠিক আছে, অস্টিয়ার শরীর, এই একটা ছবি যেটা তোমার স্পঞ্জেরই ছবি, দেখো এখানে দেখা যাচ্ছে অস্টিয়া বলতে তোমার শরীরে যে ছোট ছোট ছিদ্রগুলো আছে সেটা হচ্ছে অস্টিয়া। এই ছিদ্র দিয়ে কিন্তু শরীরে জল প্রবেশ করে। আবার কি হচ্ছে, অস্কিউলাম মানে মাথার দিকে দেখো একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে অস্কিউলাম যেটাকে বলা হচ্ছে, কিন্তু সেটা সেটা দিয়ে জলটা বেরিয়ে যায় বডি থেকে। তাহলে অস্টিয়া দিয়ে জলটা ঢুকছে আর অস্কিউলাম দিয়ে জলটা বেরোচ্ছে। ঠিক আছে, মাঝখানে অনেক কিছু জিনিস হয়, সেগুলো এখন জানবো না। নেক্সট ক্যারেক্টার হচ্ছে কি, রেসপিরেশন। এই রেসপিরেশন অতটা ইম্পর্টেন্ট না। রেসপিরেশন গ্যাসিয়াস ক্যান টেক প্লেস থ্রু দ্য ডিফিউশন। কোনো স্পেশাল কোনো এর মেকানিজম নেই রেসপিরেশনের, বা স্পেশাল কোনো সিস্টেমও নেই বডিতে, জাস্ট ডিফিউশন দিয়ে এটা কি হয়, রেসপিরেশনটা হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। রিপ্রোডাকশন এসেক্সুয়াল হয়। হুম, আর নার্ভাস সিস্টেম জেনারেলি থাকে না, অ্যাবসেন্ট। ঠিক আছে, বাকি ক্যারেক্টার এক্সক্রিয়েশন ফেক্সক্রিয়েশন যেগুলো আছে সেগুলো অত ভাইটাল না, মানে এগুলো ডেভেলপ নয়, ইম্যাচিওর। ঠিক আছে, তাই এগুলো নিয়ে আমরা অত ডিসকাস করবো না। আমার যেটুকুটা আইডেন্টিফাইং, মানে যেটা দেখে আমি বুঝতে পারবো, এই চারটি ক্যারেক্টারই মেন। চারটার মধ্যে প্রথম তিনটে হচ্ছে ভাইটাল ক্যারেক্টার, পরীক্ষাতে এলেই প্রথম তিনটে ক্যারেক্টার লিখতেই হবে। বাকি তুমি কিছু লেখো আর না লেখো, আইডেন্টিফাইং ক্যারেক্টারের মধ্যে এই তিনটে ক্যারেক্টার আমাকে লিখতেই হবে। হুম, বেশি এক্সট্রা অতিরিক্ত লিখে কোনো টাইম নষ্ট করে লাভ নেই, কারণ তুমি এক্সট্রা লিখলেও নাম্বার পাবে না। যেটুকুটা আমার প্রয়োজন সেইটুকুই আমার দরকার, আর সেইটুকুই আমাকে লিখতে হবে, তাহলেই নাম্বার পাবে। আর তুমি আসল জিনিস লিখলেই না, না লিখে কি করবে, মানে ওই জেনারেল ক্যারেক্টার লিখলে,
এবার রেসপিরেশন লিখলে, রিপ্রোডাকশন লিখলে, নার্ভাস সিস্টেম লিখলে, আর তোমাকে কি দেবে? 0 মার্কস, নো মার্কস, কারণ তুমি মেন ক্যারেক্টারগুলোই লেখোনি। তাহলে এখানে আমার মেন ক্যারেক্টার হচ্ছে জার্ম লেয়ার, স্পিকিউলস এন্ড ক্যানাল সিস্টেম। বাকি তুমি কিছু লেখো আর না লেখো কেউ দেখতে যাবে না। ঠিক আছে, এরপর আমরা এর ক্লাসিফিকেশনটা দেখব। ঠিক আছে, তো ক্লাসিফিকেশনের জেনারেলি অনেকগুলো সায়েন্টিস্ট আছে, অনেক সায়েন্টিস্ট অনেক রকম ভাবে সেটাকে, সায়েন্টিস্ট বলতে এখানে জুলজিস্ট। ঠিক আছে, তো অনেক জুলজিস্ট অনেক রকম ভাবে সেটাকে ক্লাসিফাই করেছে অ্যানিমেলস গ্রুপকে। তো সিবিসিএস যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে ওরা কিছু বই রেফার করে দিয়েছে, যে রেফারেন্স বই দিয়েছে, সেই রেফারেন্সের বই থেকেই তোমাদের করতে হবে। মানে করতে হবে বলা নয়, করলে ভালো আর কি। রেফারেন্স বইগুলো তারা প্রেফার করে, এইগুলো করলে কাটার চান্স থাকে না। আদার্স বই যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে আমাকে রেফারেন্সটা অবশ্যই লিখে দিতে হবে যে আমি এই রেফারেন্স বই থেকে ফলো করেছি, বা যে রেফারেন্স থেকে তুমি ফলো করো না কেন সেটা কিন্তু লিখে দিতে হবে যে অ্যাকর্ডিং টু ড্যাশ বাই ড্যাশ রাইটার। এবং সেই এডিশনটাও অবশ্যই লিখতে হবে, কোন এডিশনটা ফলো করছো তুমি। যেমন এখানে দেখো লেখা আছে দ্য টেক্সট বুক অফ জুলজি বাই পার্কার অ্যান্ড হ্যাসেল। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু পার্কার অ্যান্ড হ্যাসেল কত সাল? সালটা হচ্ছে আমার 1972। ঠিক আছে, এই এডিশনের বই কিন্তু আমি ফলো করছি। এর পরের এডিশনে কিন্তু এটা চেঞ্জও হতে পারে এই ক্লাসিফিকেশনটা, বা এর পুরোনো এডিশনে কিন্তু হয়তো অন্য ক্লাসিফিকেশন দেওয়া আছে অন্যরকম। ঠিক আছে, তাই পার্টিকুলারলি ওই এডিশনটার কথা লিখতেই হবে যে এই এডিশনের আমি বই ফলো করছি, বা এই ইয়ারের বই। তাহলে দেখা যাক এর কি কি আছে। দেখো, ফাইলাম, ক্লাস এবং সাব ক্লাস, তিনটে জিনিস এখানে ডিসকাস করব। এখানে সাব ফাইলাম বা অর্ডার এইসব কিছু জানবো না, কারণ এগুলো নেই ক্লাসিফিকেশনে, এখানে সাব ফাইলাম নেই। ক্লাসের মধ্যে কি কি আছে দেখা যাক। ফাইলাম তো পরিফেরা জানি। আর কিংডম কি হবে? না, কিংডম অ্যানিমেলিয়া। ঠিক আছে, ক্লাস কি হবে? ক্লাসে দেখা যাক ফার্স্ট ক্লাস হচ্ছে আমার ক্যালকেরিয়া। মানে প্রোনাউন্সিয়েশনগুলো একটু ডিফিকাল্টিস, তো এবং প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং দুটোই খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, এগুলোই বেশি মিস্টেক হয়, স্পেলিং মিস্টেক খুব হয়, মানে মারাত্মকভাবে হয়। ক্যালকারিয়া অথবা অর কি আছে, ক্যালসি স্পঞ্জেই। ঠিক আছে, এই দুটোই কিন্তু এখানে লেখা যাবে, ক্যালকারিয়া অর ক্যালসি স্পঞ্জেই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্লাস। তার সাব ক্লাসে কি আছে? সাব ক্লাসে হচ্ছে ক্যালকারোনিয়া। ঠিক আছে, ক্যালকারোনিয়া। ঠিক আছে, আর আরেকটা কি হচ্ছে? আরেকটা হচ্ছে ক্যালসিনিয়া। তাহলে এই দুটো এর সাব ক্লাস। এবার নেক্সট ক্লাস আসছে আমার 2 নম্বর ক্লাস, যেটা হচ্ছে কি হ্যাক্সাকটিনেলিডা। কি হ্যাক্সাকটিনেলিডা অর হায়ালোস্পঞ্জই। তাহলে এর সাব ক্লাসগুলো কি কি আছে? হেক্সাস্টেরোফোরা, আরেকটা হচ্ছে এমফিডিস্কোফোরা। হেক্সাস্টেরোফোরা, আরেকটা হচ্ছে এমফিডিস্কোফোরা। তৃতীয় ক্লাসটা কি হচ্ছে? থার্ড ক্লাস হচ্ছে আমার ডেমোস্পঞ্জেই, এবং এর সাব ক্লাসগুলো হচ্ছে তোমার টেট্রাকটিনোমরফা, আরেকটা হচ্ছে সেরাকটিনোমরফা। এখানে বারবার বলছি স্পেলিংগুলো ভাইটাল খুব, কারণ স্পেলিং মিস্টেক হওয়ার চান্স খুব বেশি। তোমার প্রোনাউন্সিয়েশন ঠিক থাকলে স্পেলিং ঠিক হবে, তাই এটাকে বারবার পড়তে হবে। বারবার পড়লে এগুলো মোটামুটি মনে থেকে যাবে, 3বার 4বার পড়লেই মোটামুটি এগুলো মনে থেকে যাবে। লিখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। দেখা যাক, এবার আমরা এক একটা ক্লাস ধরে ধরে তার ক্যারেক্টারসগুলো জানবো, ক্লাস এবং সাব ক্লাস ধরে ধরে তার ক্যারেক্টারগুলো পড়বো। ঠিক আছে, ফিচার্স অফ ডিফারেন্ট ট্যাক্সা। ফার্স্ট ক্লাস হচ্ছে ক্যালকারিয়া। ক্যালকারিয়ার দেখো কি ক্যারেক্টার, ক্যালকারিয়ার যে ক্যারেক্টার সেগুলো হচ্ছে কি আমার স্পিকিউলস অর এন্ডোস্কেলেটন মেড আপ অফ ক্যালসিয়াম। মানে ওর যে স্পিকিউলসগুলো থাকে সেগুলো হচ্ছে আমার ক্যালসিয়াম দিয়ে তৈরি। অ্যান্ড লার্জ কোয়ানোসাইট সেল প্রেজেন্ট, বড় বড় কোয়ানোসাইট সেল থাকে এখানে। ঠিক আছে, এই দুটোই ক্যারেক্টার, বেশি ক্যারেক্টার জেনে লাভ নেই, যেটা জানবে একদম যেন সেটা পারফেক্ট ক্যারেক্টার। ঠিক আছে, একদম পিওর ক্যারেক্টার, এক্সট্রা লিখে কোনো লাভ নেই, বারবার বলছি। সাব ক্লাস, সাব ক্লাস, সাব ক্লাসে দেখো কি কি আছে আমার, তার ক্যালকারোনিয়া আর ক্যালসিনিয়া। ঠিক আছে, ক্যালকারোনিয়ার কি হবে? ক্যালকারোনিয়া হচ্ছে কি না, spicules with 3 rays, spicules with 3 rays, one rays is larger than the rest. তাহলে স্পিকিউলসটা কি হচ্ছে? 3 rays with 3 rays, 3টে রে থাকবে এখানে স্পিকিউলসের, মানে এইরকম 3টে হাত থাকবে তার। ঠিক আছে,
তিনটে হাত থাকবে। পরীক্ষাতে এলে কিন্তু ডায়াগ্রামটাও এরকমই ড্র করতে হবে, জাস্ট এইরকম পেন দিয়ে ড্র করবে। আমার এখানে বাজেভাবেই হয়ে গেল। তিনটে রে, তিন দিকে তিনটে হাত যাবে মোট কথা, ঠিক আছে। তার মধ্যে কি বলেছে, ওয়ান রে ইজ লার্জার দেন দ্য রেস্ট, মানে বাকি দুটোর থেকে যে কোনো একটা খুব বড় হবে, মানে তাদের তুলনায় বড় হবে, যেমন এটা এখানে বড় করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইটি হচ্ছে তার আইডেন্টিফাইং ক্যারেক্টার। তিনটে রে থাকবে, তিনটে রের মধ্যে একটা রে বড় হবে, বাকি দুটো ছোট হবে। এটা দেখলে তুমি বুঝে যাবে জাস্ট যে এটা ক্যালকারোনিয়া গ্রুপের আন্ডারই পড়ছে, ঠিক আছে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে কি, নিউক্লিয়াস অফ কোয়ানোসাইট সেল প্রেজেন্ট ইন দ্য আপার পোর্শন। কোয়ানোসাইট সেলের নিউক্লিয়াসটা তার উপরের দিকে থাকবে, এটাও একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার। এক্সাম্পল কি হবে, সাইকন এসপি, লিউকোসোলেনিয়া এসপি, ঠিক আছে। সাইকন এসপি এবং লিউকোসোলেনিয়া এসপি এক্সাম্পলগুলো মনে রাখতেই হবে, এক্সাম্পল ধরে ধরেই কোশ্চেন করবে, ঠিক আছে। এবং অনেক সময় বলেও যে হয়তো এই গ্রুপের দুটো এক্সাম্পল লেখো, বা এরকমও দিতে পারে যে রাইট ডাউন দ্য সিস্টেমেটিক পজিশন অফ সাইকন, ঠিক আছে, বা রাইট ডাউন দ্য আইডেন্টিফাই দ্য ফলোয়িং অ্যানিমেল ফলোয়িং স্পিসিস, ঠিক আছে। আইডেন্টিফাইং দ্য ফলোয়িং স্পিসিস বলে দিয়ে দিল এক্সাম্পল তোমাকে একটা, যে সাইকন স্পিসিস, ঠিক আছে। তুমি সেটাকে আইডেন্টিফাই করো। তাহলে তোমাকে, তুমি যদি এক্সাম্পলটা না মনে রাখো তাহলে তুমি বুঝতেই পারবে না সেটা কোন ক্লাসের বা কোন গ্রুপের, তাই না। তাহলে তোমাকে মনে রাখতে হবে, প্রত্যেকটা ক্লাসের এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট ক্লাস হচ্ছে আমার ক্যালসিনিয়াম, সরি ক্লাস নয়, সাব ক্লাস ক্যালসিনিয়াম। দেখো ডিফারেন্স খুব কিছু, বেশি কিছু নেই। স্পিকলস 3 রেস, এখানেও 3টে রেস, এখানেও 3টে রেস, ঠিক আছে। কিন্তু কি আছে দেখো, দ্য রেজ আর অফ সেম লেন্থ। এখানে কিন্তু 3টে রেই হচ্ছে সেম লেন্থ, এই যেরকম দেওয়া আছে তিনটেই কিন্তু সেম লেন্থের, তিনটেরই লেন্থ কিন্তু সেম হবে, আগেরটা কিন্তু একটা বড় ছিল, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। and the nucleus of conocyte cell present in the lower portion, আগেরটা ছিল কি আপার পোর্শন, এখানে হচ্ছে লোয়ার পোর্শন। সো দুটোই কিন্তু ডিফারেন্স লেখা আছে জাস্ট, আর কিছুই না। এক্সাম্পল কি আছে, ক্ল্যাথরিনা এসপি, নট ক্যাটরিনা, ঠিক আছে, দ্যাট ইজ ক্ল্যাথরিনা এসপি, অ্যান্ড পেট্রোবিয়ানো এসপি। পেট্রোবিয়ান, এই এক্সাম্পলগুলোর ডায়াগ্রাম পরীক্ষাতে এলে তোমরা এইভাবেই ডায়াগ্রামটা ড্র করবে, আর এর রিয়েল ডায়াগ্রাম দেখতে হলে গুগল সার্চ করলে তুমি অনেক ছবি পেয়ে যাবে এইগুলোর। পরীক্ষাতে এলে কিন্তু এই টাইপের এই স্পিকিউলসগুলোরই ছবি আঁকবে জেনারেলি, এতে টাইমও কম লাগবে। নেক্সট ক্লাস হচ্ছে হেক্সাকটিনেলিডা, ঠিক আছে। হেক্সাকটিনেলিডা, হেক্সাকটিনেলিডা কিরকম না, হেক্সাকটিনেলিডা দেখো কি আছে, স্পিকিউলস মেড আপ অফ সিলিকা, আগেরটা কি ছিল, মেড আপ অফ ক্যালসিয়াম, কিন্তু এখানে আছে মেড আপ অফ সিলিকা, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। নেক্সট হচ্ছে ভ্যাস অর কাপ শেপেড বডি, এর বডিটা কিন্তু কাপ শেপেড হতে পারে অথবা ফ্লাওয়ার ভাস যেগুলো হয় ভ্যাস শেপেড বডিস। সাব ক্লাস কি কি আছে দেখো, সাব ক্লাসের মধ্যে হচ্ছে তোমার হেক্সাস্টেরোফোরা অ্যান্ড এমফিডিস্কোফোরা। হেক্সাস্টেরোফোরার মধ্যে কি আছে ক্যারেক্টার না, স্পিকিউলস উইথ 6 রে, আগের এগুলো 3টে রে ছিল কিন্তু এখানে দেখো 6টা রে আছে, 6 রে, দ্যাট ইজ 6 রে, ঠিক আছে। তাহলে পরীক্ষাতে এলে এরকম একটা 6 রে ডায়াগ্রাম দেখিয়ে দিতে হবে, এখানে এরকম একটা 6 রে ডায়াগ্রাম করতে হবে। এক্সাম্পল কি, ইউপ্ল্যাকটেল্লা এসপি, ইউপ্ল্যাকটেল্লা এসপি, যেটাকে আমরা ভেনাস ফ্লাওয়ার বাস্কেট বলেও পরিচিত, ঠিক আছে। এতে কমন নেম হচ্ছে ভেনাস ফ্লাওয়ার বাস্কেট, ফুলের বাক্সের মতো ছবিটা, প্রথমে যে ডায়াগ্রামটা দেখাচ্ছিলাম সেই ডায়াগ্রামটা হচ্ছে এই ইউপ্ল্যাকটেল্লা এসপি, ফুলের মতো দেখতে যেটা। নেক্সট হচ্ছে এমফিডিস্কোফোরা, এর কি ক্যারেক্টার আছে না, স্পিকিউলস উইথ এ ডিস্ক ইন বোথ এন্ড, এর যে স্পিকিউলটা আছে তার দু সাইডে ডিস্ক শেপ একটা এন্ড আছে, মানে দু প্রান্তে তার ডিস্ক শেপ আছে। ডিস্ক শেপ বলতে এইরকম কাপের মতো, জাস্ট ডিস্কের মতো দেখতে, মানে এরকম একটা লম্বা দাড়ি, এইদিকেও একটা ছাতার মতো থাকবে আর এইদিকেও ছাতার মতো থাকবে, এটাই হচ্ছে তোমার এমফিডিস্কোফোরার স্ট্রাকচার স্পিকিউলস। তাহলে এগুলো দেখলেই, এই জিনিসগুলো দেখলেই তুমি বুঝে যাবে যে এটা এই গ্রুপের বা এটা এই সাব ক্লাসের, এটা এই সাব ক্লাসের। তো এটা কি হবে, এক্সাম্পল হায়ালোনিমিয়া এসপি, হায়ালোনিমা এসপি, ঠিক আছে, হায়ালোনিমা এসপি। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে তোমার কি হলো এটা, ডেমোস্পঞ্জি, ঠিক আছে।
ডেমোস্পঞ্জি। ডেমোস্পঞ্জের মধ্যে কি আসছে দেখো, ক্যানাল সিস্টেম কমপ্লেক্স টাইপ, মানে এটা একটু ইভলিউশনে ডেভেলপ হয়েছে। একদম এটা তো লাস্ট ক্লাস, তাহলে এটা একটু ইভলিউশন হয়েছে, তাই ক্যানাল সিস্টেমটা ডেভেলপ হয়েছে। আর কিছু স্পিকিউলস মেড আপ অফ সিলিকা, তাহলে এরও স্পিকিউলস গুলো মেড আপ অফ সিলিকা। সাব ক্লাস কি কি আছে, সাব ক্লাসের মধ্যে আছে আমার টেট্রাকটিনোমরফা, টেট্রাকটিনোমরফা আর সেরাকটিনোমরফা। টেট্রাকটিনোমরফার মধ্যে কি ক্যারেক্টার আছে, স্পিকিউলস উইথ 4 রে, 4টে রে আছে এখানে। ঠিক আছে, আগের গুলো ছিল 3টে 6টা, বাট এটা এখানে কি আছে 4টে রে আছে, 4 রেস। এই দেখো 4টে রের একটা স্ট্রাকচার করে দিয়েছি এরকম। অ্যান্ড স্পঞ্জিন ফাইবার ইজ প্রেজেন্ট। ঠিক আছে, স্পঞ্জিন সরি অ্যাবসেন্ট, স্পঞ্জিন ফাইবার অ্যাবসেন্ট। ঠিক আছে, স্পঞ্জিন ফাইবারটা এখানে থাকে না। আর কি হচ্ছে, বাট কোনো অ্যাবসেন্স ক্যারেক্টার কিন্তু কোনো আইডেন্টিফাইং ক্যারেক্টারের মধ্যে লিখবে না, এটা এখানে জাস্ট নাম্বারটা বাড়ানোর জন্য, মানে ক্যারেক্টারের নাম্বার বাড়ানোর জন্য অ্যাবসেন্ট ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, যে একটা ডিফারেন্সও এখানে দেখানো হয়েছে। যেমন কি হচ্ছে তোমার এক্সাম্পলের মধ্যে হচ্ছে পোটেরিয়ন এসপি, ক্লিওনা এসপি। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট সাব ক্লাস হচ্ছে সেরাকটিনোমরফা। সেরাকটিনোমরফার মধ্যে দেখো কি আছে, স্পিকিউলস উইথ 1 রে, একটাই রে থাকবে, যেমন এখানে আছে একটাই রে। অ্যান্ড স্পঞ্জিন ফাইবার ইজ প্রেজেন্ট, আগেরটাই ছিল অ্যাবসেন্ট অ্যান্ড এখানে প্রেজেন্ট, এই ডিফারেন্সটা দেখানোর জন্য এখানে অ্যাবসেন্ট কথাটা লেখানো হয়েছে। অথবা বা আদারওয়াইজ এখানে কোনো ক্যারেক্টারের মধ্যে অ্যাবসেন্স বলে লিখবে না, কারণ অ্যাবসেন্স ক্যারেক্টারটা যেখানে নেই তো তুমি সেখানে লিখতে যাবে কেন তার আইডেন্টিফাইং ক্যারেক্টারের মধ্যে। এক্সাম্পল হচ্ছে স্পঞ্জিলা এসপি অ্যান্ড মেক্সিলা এসপি, স্পঞ্জিলা অ্যান্ড মেক্সিলা। স্পঞ্জিন ফাইবারের এখানে তুমি ডায়াগ্রাম দেখতে পারো এরকম, এরকম একটা ডায়াগ্রাম, ফাইবারের যেরকম ডায়াগ্রাম হয় এটা করে দিতে পারো, এটা যত ইচ্ছা। দ্যাট ইজ স্পঞ্জিন ফাইবার। ঠিক আছে, এই মোটামুটি এই পরিফেরার আন্ডারে যতগুলো ক্লাস বা সাব ক্লাস ছিল তার প্রত্যেকটার এক একটা ক্যারেক্টার্স এক্সাম্পল বলা হয়েছে মোটামুটি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ব্যাপার এবার হচ্ছে এখান থেকে কোশ্চেন কিভাবে হয়। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন একটা হতে পারে, যেমন দেখো আইডেন্টিফাইং দ্য ফলোয়িং স্পিসিস, যে কোনো এখানে ফলোয়িং স্পিসিস বলে যে কোনো একটা স্পিসিসের নাম দিয়ে দিল, যে এক্সাম্পলগুলো আমরা পড়েছি সেইখানে যে কোনো একটা এক্সাম্পল বলে দিল, তো সেটাকে আইডেন্টিফাই করে। এবার কত নাম্বার দেওয়া থাকবে, 2 মার্কস, 2 মার্কসের একটা কোশ্চেন হবে। তোমাকে কি করতে হবে, প্রথমেই লিখতে হবে যে সিস্টেমেটিক পজিশন বলে, প্রথমেই কিন্তু ওই আইডেন্টিফাইং ক্যারেক্টারগুলো লেখা যাবে না, প্রথমে লিখতে হবে সিস্টেমেটিক পজিশন। সিস্টেমেটিক পজিশন লিখে তুমি তার কিংডম, ফাইলাম, ক্লাস, সাব ক্লাস যতদূর জানো মোটামুটি, ঠিক আছে, সাব ক্লাস পর্যন্ত, সাব ক্লাস অর্ডার পর্যন্ত এনা। ঠিক আছে, তাহলে সাব ক্লাস পর্যন্ত এরকম পরপর লিখে গেলে, লেখার পর এবার লিখতে হবে কি আইডেন্টিফাইং ক্যারেক্টার্স। আইডেন্টিফাইং ক্যারেক্টার্স দিয়ে তুমি 1 2 3 4 করে যতগুলো ক্যারেক্টার জানো তার ক্যারেক্টার লিখলে। ঠিক আছে, স্পেশালি সেই সাব ক্লাস মানে যার আন্ডারে তুমি এক্সাম্পলটা জানো। ধরো আমি এখানে সাইকনের কথা বলছি, সাইকন তাহলে এই ক্যালকারোনিয়া গ্রুপের আন্ডারে পড়ে, তাহলে ক্যালকারোনিয়ার আমি এখানে দুটো এক্সাম্পল, দুটো ক্যারেক্টার লিখবো। ঠিক আছে, লেখার পর লিখবো হিন্স দ্য স্পিসিস বিলংস টু দ্য ড্যাশ সাব ক্লাস, সরি হিন্স দ্য স্পিসিস ইজ সাইকন, এইভাবে লিখবো, হিন্স দ্য স্পিসিস ইজ সাইকন। ঠিক আছে, হিন্স দ্য স্পিসিস সাইকন, এভাবেই আমাকে পরীক্ষাতে লিখতে হবে। যদি 2 নাম্বার আসে, 2 নাম্বারই থাকে এগুলোতে। ঠিক আছে, তাহলে আর ডাইরেক্ট কিন্তু এরকম দুটো ক্যারেক্টার লিখে দেওয়া যাবে না, আগে সিস্টেমেটিক পজিশনটা লিখে তারপরেই স্যার আইডেন্টিফাইং ক্যারেক্টারটা লেখা যায়, এটা একটা প্রসেস। নেক্সট কোশ্চেন হতে পারে, পরিফেরার ক্লাসিফিকেশনটা পুরো লিখে দিতে পারে ডাইরেক্ট, রাইট ডাউন, এভাবেই কোশ্চেন আসতে পারে যে ক্লাসিফাই দ্য পরিফেরা। ঠিক আছে, ক্লাসিফাই দ্য পরিফেরা দিয়ে 5 মার্কসের কোশ্চেন একটা। সেকেন্ড টাইপ কোশ্চেন কি হতে পারে না, ক্লাসিফাই দ্য পরিফেরা অন দ্য বেসিস অফ দেয়ার স্পিকিউলস। ঠিক আছে, তাহলে এটা খুব দেখো একটা কোশ্চেনকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে, ক্লাসিফাই দ্য পরিফেরা অন দ্য বেসিস অফ স্পিকিউলস, স্পিকিউলস এর প্রেজেন্স এর উপরে কি হচ্ছে আমাকে তার ক্লাসিফাইটা করতে হবে, ক্লাসিফিকেশনটা। তাহলে আমরা তুমি যদি লক্ষ্য করো, দেখো আমি ক্লাসিফিকেশনটা কিন্তু এখানে স্পিকিউলস এর বেসিসেই করা আছে, যাতে পরীক্ষাতে এলে অসুবিধা না হয়। হ্যাঁ, দেখো প্রত্যেকটা ইয়েতেই কিন্তু স্পিকিউলস দিয়েই করা আছে, স্পিকিউলস 4টে 3টে একটা, প্রত্যেকটা সাব ক্লাসে এক্সাম্পলে কিন্তু স্পিকিউলস দিয়ে তার ক্যারেক্টারগুলো লেখা আছে। তাহলে এখানে একটা করে ক্যারেক্টার লিখে লিখে আর ক্লাসিফিকেশনটা করতে হবে, আর কিচ্ছু না, যেরকম লেখা আছে পরপর এই পরপর লিখে দিতে হবে।
ঠিক আছে, 5 নাম্বারের বা 7 নাম্বারের এটা কোশ্চেনটা দেই। 5 মার্কসের কোশ্চেনই অনেকবার এসেছে, এটা আগামী দিনেও আসতে পারে এবং এটা একটা ডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, পরিবারের ক্লাসিফিকেশনটা একটা ডাইরেক্ট কোশ্চেন, 5 মার্কস এলেই একদম জাস্ট 10 মিনিটও লাগবে না লিখতে, তো একদম ফুল মার্কস। অবশ্যই এক্সাম্পলগুলো দেবে, যে কোনো ক্যারেক্টার লেখো, যাই লেখো এক্সাম্পল দেবে এবং এক্সাম্পলের পাশে এই ডায়াগ্রামগুলো ড্র করবে। সে এসপিকিউসের দিয়ে আসুক বা ডাইরেক্ট ক্লাসিফিকেশন দেবে, যাই দেখ না কেন তুমি এই ক্লাস ডায়াগ্রামগুলো ড্র করবে। আর যদি 2 নাম্বারে আসে তাহলে কোনো ডায়াগ্রাম ড্র করার দরকার নেই, শুধু সিস্টেমেটিক পজিশন আর ক্লাসিফিকেশন ক্যারেক্টারগুলো লিখি, মানে আইডেন্টিফাইং ক্যারেক্টার 2 বা 3টে যা জানো লিখে জাস্ট এন্ড করো। ঠিক আছে, ব্যাস মোটামুটি আজকের এই টপিক থেকে এইগুলোই ছিল, আর তো কিছু নেই আমার আপাতত, আর এখান থেকে আর সেরকম কিছু নেই। যদি কারো কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যে আমার এই জায়গাটা বুঝতে পারিনি আমি, বা যদি আরও কিছু ডিটেলস জানতে হয় তাহলেও সেটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাবে অবশ্যই। আর তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করবে, আমার ভিডিওটিকে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে এবং কি কি টপিকে তোমরা ভিডিও চাও সেই টপিকগুলো আমাকে কমেন্টের মধ্যে জানাবে, তাহলে আমি স্পেশালি ওই টপিকগুলোতেই ভিডিও করব। সব টপিকেরই করব, তাহলে আমি মানে ডিমান্ড অনুযায়ী সেইগুলো আগে করব আর কি। ওকে, থ্যাংক ইউ সবাইকে।